ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তার 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী রয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে তার ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1894 সালের 12 সেপ্টেম্বর জন্ম নেন এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক। তার জন্মদিনকে স্মরণে রেখে আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে আমরা পরপর 7 দিন উপস্থাপন করতে চলেছি তাঁর লেখা 7টি রহস্য গল্প। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা। আজকের গল্পটি আমরা বেছেছি প্রধানত কিশোর শ্রোতাদের কথা মাথায় রেখে। বামার চরিত্রে আমি সুমনা কুণ্ডু, গ্রামবাসীদের চরিত্রে মৃন্ময় বিশ্বাস, শুভ পরমান্ন, তাপস ঘোষ ও গোপীমোহন পাল। বামার শ্বশুরের চরিত্রে মনোজ বিশ্বাস, গল্পের কথক মনতোষ বিশ্বাস। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুচড়ো শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি, খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানোর কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত। বছর 3 সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখনপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু, শ্বশুরের ছেলেপুলে না থাকায়। আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। দেরিও হলো বিশেষ করে সেই জন্যই। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পরে আগে গিয়ে আর হাঁটবেন না ঠাকুরমশাই, এইসব দেশে ফাঁসুড়ি ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয়। দুটো বিস্কুট দিস, দোকান বন্ধ করব। বড় বড় মাটির মধ্যে খাপ্পি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, ক্রোশ 3 দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয়। এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল।
কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই। অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি। মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ঔষধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়, পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়ে রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয় ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা। কি ভয়টায় দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই মানুষের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এই রকম ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে একটা ছোট লাঠি। বৃদ্ধ আমায় বললে, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখনপুর। মাখনপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? সতীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আগে আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নে। মাখনপুরেও নতুন যাচ্ছি। সেখানে কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো কিছু একটা ভাবলে। তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। আজ রাত্রে দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বারুই, জল আচরণীয়, আপনার অসুবিধা হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আঁধার রাতে আমায় যেতেই তো হতো মাখনপুরে, 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগে। এর আমি কোনো কারণ দিতে পারব না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রচণ্ড গোয়াল ঘর, বলদ ও গাইয়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালা ঘর। বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমার বাসা দেওয়া হলো এই কুঠরিতে। কুঠরির এক পাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুর মশাই রান্না চাপান, আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে।
2-3 বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা। কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করব নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন আর উত্তেজিত। এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বললে, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ভাসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আষাঢ়া হাত পা অবশ ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গেরস্ত বাড়ি, গোলাপালা, ঘরদোর, ডাকাত কিরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে একেবারে। হাতে পায়ে জোর নেই, ভাব বড় শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 এমনি ভাবে কাটলো। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কোঠরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো? বউটি চাপা গলায় বললে, সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বললে, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে গেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যে হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবেই বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এই বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম ক্ষান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর দেউটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই। এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো আমার জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? ক্ষান্তমণি। শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর দেউটা। বলুন। সামন্তপুর দেউটা। শ্বশুরের নাম রামযদু দাস। না না না, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ,
আমার নাম বলে জিজ্ঞেস করবেন, আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চলল, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহার আদির পর নিজের কুঠরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এবারই সবাই যেন খাঁড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলে। বললে, কি ঠাকুর মশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশাইটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন কেন? আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানার আয়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এদিকে কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বালুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটি জ্যাঠার দুর্লভ পাঁচকড়ি। আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখনই এলুম এদেশে, তখন বৃদ্ধ যেন কেমন হয়ে গেল, আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদের গুরু বংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাই বা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আর একজন ছন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌরা স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা ঠাকুরমশাই, আমার মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু। গড় করো, সব গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সেই রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, বিপদ কেটে গিয়েছে, আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, পিঠেতে ব্রহ্ম হতে হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এই ফাঁসুরি ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে, এই পাপ ভিটেই বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি, চির সুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কত কাল হয়ে গেল।
এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বামা। বামার চরিত্রে আমি সুমনা কুণ্ডু, গ্রামবাসীদের চরিত্রে মৃন্ময় বিশ্বাস, শুভ পরমান্ন, তাপস ঘোষ ও গোপীমোহন পাল। বামার শ্বশুরের চরিত্রে মনোজ বিশ্বাস, গল্পের কথক মনতোষ বিশ্বাস। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.